ট্রেন থেকে যখন ঘোষপাড়া স্টেশনে নামলাম তখন রাত 11:30। শীতের রাত, তার উপর আজ আবার কনকনে ঠান্ডা। 10টা মারি, একটু আগে বেরিয়ে আগের ট্রেনটা ধরতেই পারতাম, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে দেরি হয়ে গেল। এই দোষ আমার আজকের না। ফাঁকা স্টেশনটার দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ছাড়লাম। স্টেশনে নেমেছি একমাত্র আমি, তাছাড়া গোটা স্টেশন চত্বর একদম কাউকে দেখতে পাচ্ছি না। স্টেশনে টোটো স্ট্যান্ডে টোটো, অটো কিছুই দাঁড়িয়ে থাকার কোনো সম্ভাবনাই যে নেই সেটা বুঝতে পেরেই দুশ্চিন্তায় পড়ে গেলাম। তাহলে বাড়ি পৌঁছাবো কী করে? কলকাতায় সারা রাত অটো টোটোর কোনো অভাব নেই, কিন্তু এই ঘোষপাড়ায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ কুসুম কল্পনা না করে বাইরে বেরিয়ে দেখি কোনো ব্যবস্থা হয় নাকি। স্টেশন থেকে 4 কিলোমিটার রাস্তা তো আর হেঁটে যাওয়ার নয়। প্ল্যাটফর্মের বাইরে এসে দেখলাম যা ভেবেছিলাম তা ঠিক তাই। পুরো রাস্তাটা খাঁ খাঁ করছে। শূন্যতাকে অনেক কাছ থেকে দেখিনি আমি অনেক দিন। না, কাব্যি করলে হবে না। হেঁটে যাওয়া ছাড়া আর যে কোনো রাস্তা নেই, তখন পাই চালাই। গ্রামের দিকে যত ঢুকছি ঠান্ডা যেন তত বেশি করে চেপে ধরছে। হাড়গোড় যেন কেঁপে কেঁপে উঠছে। প্রায় মিনিট 20 জোরে হাঁটলাম। এটা পেরোনোই বেশ কষ্টকর। রাস্তার দুধারে শুধু ফাঁকা মাঠ আর মাঠ। কোনো দোকান বাড়ি কিছুই আর চোখে পড়বে না। মুশকিলটা এই কারণে যে এই রাস্তায় বড্ড শিয়ালের উপদ্রব। রাতের বেলায় ফাঁকা মাঠের শিয়ালের রাজত্ব চলে। একা মানুষকে সেই সময় ভাগে ফেলে শিয়ালের দল ছিঁড়ে খেয়ে ফেলবে, তাই ভয়ে ভয়ে হাঁটতে থাকলাম। এমন সময় পেছন থেকে একটা হিস হিস শব্দে কানে এলো। থমকে দাঁড়িয়ে পেছন ফিরতে দেখলাম দূর থেকে একটা হেডলাইটের আলো ভেসে আসছে। একটা টোটো এই দিকেই আসছে। মনে মনে একটু স্বস্তি পেলাম। কাছাকাছি আসতে আপনা আপনি দাঁড়িয়ে পড়লো টোটোটা। আমি টোটোওয়ালাকে চিনি, আমার পাড়ারই ছেলে, সনাতন। আমরা ওকে পটল নামে ডাকি। আমাকে দেখি পটল চেঁচে উঠে বলল, কিরে, বাড়ি যাচ্ছিস তো? হ্যাঁ, বাড়ি তো যাচ্ছি। উঠাই উঠাই, আমি বাড়িই যাচ্ছি। বাঁচালে পটল, নাহলে আজ নিঘাত শিয়ালের পেটেই যেতাম। পটলের টোটোয় উঠতে টোটো চালিয়ে দিল পটল। এত রাতে টোটো নিয়ে কোথায় গিয়েছিলি? গিয়েছিলাম একটু বাইরের দিকে। হঠাৎ মনে পড়ল পটলের বউ মল্লিকা রয়েছে মেন্টাল অ্যাসাইলামে, যাকে বলে পাগলা গারদে। মহিলাটার একটা অদ্ভুত রকমের সমস্যা দেখা দিয়েছে। এখন কেমন আছে তোর বউ? সে একই রকম, কোনো উন্নতি নেই। তার উপর আজ আবার একরকম অন্যরকম সমস্যা দেখা দিল। তাই সেখান থেকে আমাকে ফোন করেছিল 1 ঘন্টা আগে। ওখান থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। তার মানে কবে ছাড়বে তার কোনো নিশ্চয়তা নেই। না রে, তার কোনো ঠিক নেই। এই নিয়েই তো ঘোর চিন্তায় আছি রে। আর সে উল্টোপাল্টা বকা থেমেছে? ধুর, আরও বেড়েছে। কি করে হলো বল দেখি? সে অনেক বড় কাহিনী। এখন শুনবি? বল না। বাড়ি আসতেও তো অনেক দেরি। আজ থেকে বছর খানেক আগের কথা। তুই জানিস কি না জানি না, আমার বউ মল্লিকার ভূত প্রেতের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ছিল। ভূত আছে না নেই এই বিষয়ে সে নিজের মতো করে গবেষণা করিয়ে যেত। কতদিন দেখেছি অন্ধকার মাঝরাতে একা একাই গিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে। আরও অনেক রকমের কাণ্ড সে ঘটাতো, যেগুলো কোনোটাই একটা মহিলার পক্ষে ঘটানো সম্ভব নয়। বড্ড আজব লাগতো সবটা।
বারণ করতাম ওকে, কিন্তু ও শুনতো না। বেশি বললে ও বলতো, আমি তো কারোর কোনো ক্ষতি করছি না। এক একটা মানুষের এক একটা শখ থাকতেই পারে, ধরে নাও এটাও আমার একটা শখ। আমি সত্যিই বুঝতে চাই অলৌকিক বলে আদৌ কিছু আছে কি নেই। সত্যি যদি থাকে, আর গভীর রাতে সত্যি যদি তোমার সামনে কোনো প্রেতাত্মা চলে আসে, তাহলে সেটা কি খুব একটা ভালো হবে? আরে ধুর, ওরকম হয় না। ভূত মানে কি গল্প উপন্যাসের মতো সেই চোখ জলজলে, দাঁত বার করা, লম্বা লম্বা হাত, পায়ের পাতা পেছনের দিকে, সেসব নাকি? ওসবে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ঈশ্বর যেমন নিরাকার, ভূত বা অপশক্তি তেমন নিরাকার। তার কোনো শরীর নেই, শুধু অনুভূতিতেই ধরা দেয়, তাকে ফিল করা যায়। বারণ করলেও সে শুনতো না। রাত বিরেতে একা একা বাইরে বেরিয়ে যেত, কী সব বই টই জোগাড় করে অদ্ভুত সব কাজকর্ম করত। বিষয়টা আমাদের গোটা বাড়ির কাছে একটা বিরক্তির কারণও হয়ে দাঁড়ালো। তুই হাজরাতলার নাম শুনেছিস তো? হ্যাঁ, শুনেছি মানে? হাজরাতলার নাম কে না শুনেছে? দিনের বেলাও তো লোকে হাজরাতলার নাম শুনলে ভয় পায়। এবার এলো সবচেয়ে বিপজ্জনক দিন। মল্লিকা জেদ ধরে বসলো, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আমাকে নিয়ে যাবে নাকি বলো? তুমি জানো তুমি কি বলছো? ওটা হাজরাতলা, যেখানে দিনের বেলায় লোকে যেতে সাহস পায় না। আর তোমাকে নিয়ে আমি রাতের বেলা যাব সেখানে? মানুষ খামোখায় ভয় পায়, কিচ্ছু নেই। আমাকে নিয়ে চলো, গেলেই বুঝে যাবে। মানুষ মিছিমিছি ভয় পায়। আর আর যদি সেখানে সত্যি কিছু দেখে থাকে, তাহলে তখন দেখা যাবে। তো তুমি জানো না, তাই তুমি ভাট বকছো। হাজরাতলার ইতিহাস শুনলে তুমি এই কথা কিছুতেই বলতে পারতে না। ঠিক আছে, তোমাকে নিয়ে যেতে হবে না, আমি একাই চলে যাব। কি আর করি, অগত্যা নিয়ে গেলাম একদিন রাতের বেলায়। রাতের অন্ধকারে হাজরা গাছটা দাঁড়িয়ে আছে কালো দৈত্যের মতো। দেখি বুকের রক্ত জল হয়ে যায়। চারিপাশ থেকে ভেসে আসছে নানান ধরনের নিশাচর জন্তুদের ডাক। মনে হচ্ছিল আমাদের দুজনকে কারা যেন দেখছে। বুঝি এক্ষুনি জানি তাদের দেখা পাবো। পেলি? না, পাইনি। মল্লিকা ঠিকই বলেছিল, ওদের দেখা যায় না, শুধু অনুভব করা যায়। খেয়াল করলাম হঠাৎ মল্লিকার আচার ব্যবহার কেমন যেন বদলে গেল। ও ঘুম মেরে রইল, আর একটা কথাও বলল না। বাড়ি ফিরে গিয়ে টের পেলাম মল্লিকার ও মল্লিকার ওপর অপশক্তি ভর করেছে। আর এ যে সে অপশক্তি নয়, ভর করেছে সাক্ষাৎ পিশাচ। কি করে বুঝলি? সেই দিনই মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল মুরগির ডানা ঝাপটানো শব্দে। লাফিয়ে উঠে বসলাম। এত রাতে মুরগির ডানা ঝাপটানোর আওয়াজ আসবে কেন? আর মল্লিকা কোথায়? আবার কোনো পাগলামো করতে কি বাইরে বেরিয়েছে? সামনে তাকিয়ে দেখলাম দরজাটা হাট করে খোলা। বাইরে বেরিয়ে এসে যা দেখলাম তা সারা জীবনে কোনো ভুলতে পারবো না। দেখলাম উঠোনের উপরে দাঁড়িয়ে একটা আস্ত মুরগি হাতে নিয়ে চিবি চিবি খাচ্ছে মল্লিকা। তাজা রক্তে ভেসে আছে তার সারাটা শরীর। সে যে কি ভয়ঙ্কর দৃশ্য আমি তোকে বলে বোঝাতে পারবো না। ভাগ্যিস পাশের ঘরে বা আমার ঘুম ভাঙেনি। এই দৃশ্য দেখলে তার হার্ট ফেল করত। ঘরে চুপচাপ এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মল্লিকা এসে আমার পাশে শুয়ে পড়ল। পরের দিন রাত্রি 12টায় মল্লিকা আমার ঘর থেকে বেরিয়ে আবার সে একই ঘটনা। সারাদিন মল্লিকা ভালোই থাকে। দিনের বাকি সময়টা বোঝার উপায় নেই যে রাতের বেলা সে ওই রূপ ধারণ করে। আর প্রতিদিন রাত 12টায় মল্লিকার উপর ভর করে সেই পিশাচ। এখন তো আর আগেকার দিনের মতো ওঝা পাওয়া যায় না। তাই কি করি ভাবতে থাকলাম। ঘরের আশপাশ থেকে সমস্ত জন্তু জানোয়ার সরিয়ে দিলাম, কিন্তু কেন সেটা কাউকে বললাম না। তার ফল হলো হিতের বিপরীত। সেদিন রাত 12টায় মল্লিকা দরজা খুলে বাইরে বেরোলো, কিন্তু বাইরে কিছুই পেল না। কোনো ছাগল মুরগি কিচ্ছু না। আমি ঘুমানোর ভান করে দেখতে থাকলাম কি হয়। মল্লিকা ঘরে এলো, তারপর যা করলো
তা বলতে গেলে এখনো আমার গা কাঁটা দেয়। কি করলো? আমি চোখ বুজে খাপটি মেরেছিলাম। মল্লিকা আমার উপর ঝাঁপিয়ে পড়ল আমার রক্ত খাওয়ার জন্য। তখন ওর রক্তের পিপাসা জেগে উঠেছে। মানুষ আর মুরগি ওর কাছে তখন সবই সমান। ও তখন চাই রক্ত, তাজা রক্ত। কত কষ্টে যে সেদিন তার হাত থেকে পালিয়ে বাঁচলাম তা কেবল আমিই জানি। তখনই সিদ্ধান্ত নিলাম ওকে আর এই বাড়িতে রাখা যাবে না। সেই দিনই মেন্টাল অ্যাসাইলামে যোগাযোগ করে ওকে দিয়ে এলাম সেখানে। সেখানেও প্রতিদিন রাত 12টা বাজলেই মল্লিকা পাগল হয়ে ওঠে রক্তের জন্য। একটা সেলের ভেতর ওকে একা রাখা হয়, তাই সে কিছু করতে পারে না। আজকে তোকে ডেকেছিল কেন? আজকে সে আর এক ভয়ানক কাণ্ড করে বসে আছে। দেওয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে সে নিজেই রক্ত চেটে খাচ্ছে। বুঝতে পারছিস তো কি অবস্থা? ডাক্তাররা কি বলছেন? ডাক্তাররা দেখছে, কিন্তু এখনো কোনো সমাধান করতে পারেনি। আমি ভালো কোনো ওঝার খোঁজ করছি, কিন্তু পাচ্ছি না। সব ভণ্ড, কিচ্ছু কাজ জানে না। এদিকে এক গাদা টাকা দক্ষিণা চেয়ে বসে। এ কি, এখানে দাঁড়ালি কেন? আমি তো এখন এখানেই ভাড়া থাকি। বুঝেছিস তো, মল্লিকার ওই সমস্যা দেখা দেওয়ার পর ওই বাড়িতে রাখা যাচ্ছিল না, তাই এই বাড়িটা ভাড়া নিয়েছিলাম। আয় ভেতরে আয়। পরে যাবো, এখন বাড়িতে দিয়ে আয়। কত বছর পরে আসলি, এখন আয়, এক কাপ চা খাবি আয়। রাত 12টা বাজতে গেল পটল। পরে একদিন গেলে হতো না? না, হতো না। আই বলছি। বস, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। 2 মিনিট লাগবে। ঘরে ঢোকার পর থেকে খেয়াল করছি কেমন একটা আষ্টে গন্ধ। কিসের গন্ধ এটা? এই নে। চায়ের কাপে চুমুক দিতে আমার গাটা গুলিয়ে উঠল। এটা কি পটল? এটা কি খাওয়ালি? এটা তো রক্ত। পটল, তোর ভাবসাব আমার সুবিধা লাগছে না। আমি যাচ্ছি। কোথায় যাবি? ঘড়ির দিকে তাকিয়ে দেখ, রাত 12টা বাজে। পটল। দেওয়াল ঘড়িটাই দেখলাম রাত 12টা বাজে। পটলের স্বভাব বদলে গেল এক নিমেষে। তার চোখে মুখে ফুটে উঠল এক পৈশাচি উল্লাস। তার মানে আমি আন্দাজ করতে পারলাম বোধ হয়। আর দেরি করলাম না। সেই মুহূর্তে বাড়ির বাইরে দৌড়ে বেরিয়ে পড়ি মরি করে ছুটে পালালাম বাড়ির দিকে। পরের দিন সকালে সবার আগে গেলাম মেন্টাল অ্যাসাইলামে। তোমার বন্ধু জানেও না যে ওর সাথে রোজ রাত 12টা বাজলে কি হয়। ওর উপরে যে বিশ্বাস ভর করে, যেটা ও বুঝতেই চায় না। ভূত নিয়ে ওর যে কি উৎসাহনা ছিল, আমি বারণ করতাম, কিন্তু সে শুনতো না। তার ফল যে কি ভয়ঙ্কর হলো তা বোধ হয় তুমি জেনে গেছো। আমি সেসব কথা বলতাম বলে আমাকেই পাগল বানিয়ে পাগলাগারদে দিয়ে দিল। কিন্তু আসল চিকিৎসা যে পটলের দরকার, সেটা কেউ বুঝলই না। গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক পরিমাণে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।